আজ আমরা প্রজেক্টাইল মোশন আলোচনা করব। প্রজেক্টাইল মোশন নিয়ে কিছুটা আলোচনা আমি করেছি, আগে 3টে ভিডিও হয়েছে, সেগুলো তোমরা আমার চ্যানেল ফিজিক্স উইথ বিশ্বরূপ এখানে সার্চ করলে পেয়ে যাবে। সেখানে প্রাথমিক কিছু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে আমরা কিছু টার্মও বের করেছি, যেমন ম্যাক্সিমাম হাইট, টাইম অফ ফ্লাইট, রেঞ্জ, এগুলো আমরা বের করেছি। তো সেগুলো তোমরা একটা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তবু যারা প্রথমবার ভিডিওটা দেখছো তাদের জন্য আমি আগে যেগুলো পড়িয়েছি সেগুলোকে কিছু সামারি করার চেষ্টা করেছি, সেগুলো তোমরা একটু দেখো। আর আজকের এই ভিডিওটা একটু বড় হবে, কারণ এখানে আমি পুরোপুরি কনসেপ্টটা আনার চেষ্টা করব যে এখানে যত ধরনের থিওরি হয়, এই প্রজেক্টাইল মোশন ওরিয়েন্টেড যত ধরনের থিওরি হয় সেগুলোকে আমরা আনবার চেষ্টা করব এবং আমরা দেখব যে একটা শুধুমাত্র প্রজেক্টাইল যে ট্র্যাজেক্টরি যে ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে বাকি সমস্ত ধরনের এই প্রত্যেকটা ফর্মুলা চলে আসবে। জাস্ট একটা ফর্মুলা মনে রাখবে, সেই শর্ট ট্রিকটাও আমরা দেখে নেব। আর আমরা এই চ্যানেলের মাধ্যমে আমার যেটা মেন উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের ক্লাস 11-এর তো তোমাদেরকে যে সিলেবাস সেটা তো পুরোপুরি কভার করব, তার সাথে এখানে আমি নিউমেরিক্যালসের ওপর বেশি জোর দেব পরবর্তীকালে, যাতে করে তোমরা যারা গ্রামের ছেলে হয়তো তারা নিট বা যে সমস্ত কম্পিটিশন পরীক্ষাগুলো যেগুলো হয় সেগুলোতে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, সে ধরনের আমার একটা চেষ্টা থাকবে। তো শুরু করছি। সেটা হচ্ছে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমরা যেখানে পড়ছিলাম সেটা হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশন। সেখানে কি দেখেছি যে যখন কোনো একটা বস্তুকে আমরা ভূমির সাথে, অর্থাৎ ধরো এটা ভূমি আছে, ভূমির সাথে কোনো একটা বস্তুকে কিছু কোণে ছুঁড়ে দিই, তখন তার পথটা কেমন হয় সে সম্পর্কিত আমরা আলোচনা করব। তো দেখো, যখনই আমি আগে বলেছি, যেহেতু আমি আগে ভিডিও করেছি, সুতরাং আমি ডিটেলস ডিসকাশন এখানে আর করব না, তোমরা এটা একটু কিছুটা ফলো করো, আর যাদের অসুবিধা হবে তারা আগের ভিডিওগুলো দেখে নিও। যদি এটা হচ্ছে ভূমি, সে ভূমির সাপেক্ষে যদি আমি কোনো একটা বস্তুকে ইউ বেগে ছুঁড়ে দিই থিটা কোণে, তাহলে তার পথ, সে একটা পথ অতিক্রম করে, এই ধরনের একটা পথ অতিক্রম করে। এই পথটাকে বলা হয় প্যারাবোলিক পাথ, অর্থাৎ অধিবৃত্তাকার পথ। কেন অধিবৃত্তাকার বলা হয় আজকেই তার ডিসকাশন হবে। তো সেখানে আমরা কতগুলো টার্ম বের করেছিলাম। এক নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম হাইট ফ্রম গ্রাউন্ড, অর্থাৎ এই যে পথ তুমি দেখতে পাচ্ছ সেই পথের মধ্যে এটাই হচ্ছে ম্যাক্সিমাম হাইট, সর্বাধিক উচ্চতা। এই পথের মধ্যে এটা সর্বাধিক উচ্চতা, এবং সেই সর্বাধিক উচ্চতার ফর্মুলাটা আমরা দেখেছিলাম কি না, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। 2 নাম্বার পয়েন্ট, যে ধরো কোনো বস্তুকে আমি এখান থেকে প্রজেক্ট করেছি, এইভাবে প্রজেক্ট করে বস্তুটা এইখানে এসে পড়েছে, তাহলে এই পুরো পথটা অতিক্রম করতে তার কত সময় লাগে সেটাকে আমরা বলি টাইম অফ ফ্লাইট বা উত্থিতিকাল বাংলায় যাকে বলা হয়। তো সেটা হচ্ছে 2u সাইন থিটা বাই g। আর 3 নাম্বার হচ্ছে রেঞ্জ বের করেছিলাম। এই রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে ধরো তুমি এখান থেকে যে প্রজেক্ট করেছো বস্তুটা তো এইভাবে এই পথ অতিক্রম করেছে, কিন্তু তার এক্স অক্ষ বরাবর তার কতটা সরণ হয়েছে, অর্থাৎ কতটা দূরে গিয়ে সে গ্রাউন্ডকে হিট করলো, তার ফর্মুলা পেয়েছি ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করেছি। আর কি দেখেছি? আর আমরা দেখেছি যে যখন কোনো একটা বস্তুকে আমরা ইউ বেগে ছুড়ি, তো তাকে আমরা দুটো কম্পোনেন্টে, এই দিক বরাবর একটা কম্পোনেন্ট আর এই দিক বরাবর একটা কম্পোনেন্টে ভাগ করে নিয়েছি। এই দিক বরাবর যে কম্পোনেন্ট পাই সেটাকে আমরা বলি এক্স ইউ কস থিটা, আর এই দিক বরাবর পাই ইউ সাইন থিটা। এখন সাপোজ বস্তুটা এখান থেকে এখানে গিয়ে পৌঁছালো,
তাহলে তার ভেলোসিটির অভিমুখটা কোন দিকে হবে? ভেলোসিটিটা হবে এই দিক বরাবর, স্পর্শক বরাবর, কারণ এই যে পথটা সেই পথের স্পর্শক বরাবর ভেলোসিটির দিক হবে, তাই তো? আচ্ছা, তাহলে এরও আবার দুটো কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে এই কম্পোনেন্ট আর একটা হচ্ছে এই কম্পোনেন্ট, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট, ওয়াই অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট। আমরা ধরে নিয়েছি বা আমরা জানি যে এক্স অক্ষ বরাবর বেগটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই। তুমি যে কোনো পজিশনে যখনই এক্স অক্ষ বরাবর তুমি কম্পোনেন্ট বের করবে, এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টটা সবসময়ের জন্য তুমি কত পাবে? কনস্ট্যান্ট পাবে। মানে প্রাথমিক যেটা ছিল ইউ কস থিটা, এই জায়গায় পৌঁছাবে তাও ইউ কস থিটা। তুমি ম্যাক্সিমাম হাইটে পৌঁছেছো, এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট ইউ কস থিটা, বস্তুটা নামছে নিচের দিকে, এখানে পৌঁছেছে, এখানেও ইউ কস থিটা, এখানেও যদি পৌঁছায় বস্তুটা তাও এই দিক বরাবর ইউ কস থিটা হবে। আর ওয়াই অক্ষ বরাবর কী হবে? ওয়াই অক্ষ বরাবর কিন্তু বেগটা পরিবর্তন হবে। ওয়াই অক্ষ বরাবর বেগটা কেমন পরিবর্তন হবে না, এখান থেকে যেখান থেকে আমি ছুটছি সেখান থেকে ম্যাক্সিমাম হাইট যাওয়া পর্যন্ত ওয়াই অক্ষ বরাবর বেগটা কী হবে? কমবে আস্তে আস্তে, ঠিক আছে? অর্থাৎ এখানে যদি ইউ সাইন থিটা তার ভ্যালু হয়, তাহলে এখানে তার ভ্যালুটা ইউ সাইন থিটা থেকে কিছু বাদ যাবে, কিছুটা কম হবে। এক্স অক্ষ বরাবর কিন্তু ইউ কস থিটায় থাকবে। ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছে যাবে, ম্যাক্সিমাম হাইটে ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো বেগ থাকবে না, অর্থাৎ পুরোপুরি সেটা হরাইজন্টাল হয়ে যাবে, অনুভূমিক হয়ে যাবে। তারপর যখন এই নামার পথে, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট থেকে গ্রাউন্ডকে যখন সে হিট করবে, সেই গ্রাউন্ডকে হিট করার পথে দেখা যাবে যে তার বেগের আবার ওয়াই অক্ষ বরাবর বেগের মান বাড়বে। কিন্তু যেহেতু এই দিকের ওয়াই অক্ষ বরাবর বেগগুলো হচ্ছে জে ক্যাপ বরাবর, অর্থাৎ ধরো এইদিকে যদি আমি ওয়াই অক্ষ বলি তাহলে জে ক্যাপ, তাহলে এই দিক বরাবর সেই বেগগুলো কিন্তু মাইনাস জে ক্যাপ, অর্থাৎ নিচের দিকে থাকবে, ঠিক আছে? অর্থাৎ বেগটা ঋণাত্মক বেগ হবে। এটাও আমি পুরো সবগুলো যেগুলো আমি বলছি সেই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আলাদাভাবে ছোট ছোট যে ভিডিওগুলো দেওয়া আছে সেখানে ডিটেলস ডিসকাশন করা আছে। তাও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদেরকে, তোমরা কমেন্ট করবে, পরের ভিডিওতে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো অর্থাৎ তার মানে ওয়াই অক্ষ বরাবর আমি যেটা দেখতে পাচ্ছি যে বেগের কিন্তু পরিবর্তন হচ্ছে। প্রথমে কি হচ্ছে? ওয়াই অক্ষ বরাবর বেগটা ফার্স্ট ইট ডিক্রিজেস, প্রথমে এটা ম্যাক্সিমাম হাইট অফ দ্য আপ টু ম্যাক্সিমাম হাইট এটা ডিক্রিজ করে ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ। অ্যাট ম্যাক্সিমাম হাইট ইট ইজ জিরো, ম্যাক্সিমাম হাইটে ওয়াই অক্ষ বরাবর কোনো কম্পোনেন্ট নেই, বেগ শূন্য। আর যখন নিচের দিকে নামে, অর্থাৎ আফটার দ্যাট ইট ইনক্রিজেস, অর্থাৎ যখন নিচের দিকে নামবে ওয়াই অক্ষ বরাবর বেগটা আবার বাড়তে শুরু করবে, ঠিক আছে? অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর একটা ত্বরণ কিন্তু কাজ করে, সেই ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যাকে আমরা সবসময়ের জন্য কনস্ট্যান্ট ধরে নিই, সেটা হচ্ছে কত? মাইনাস জি, ঠিক আছে? তো এগুলো আমাদেরকে আলোচনা আমাদের আগে করা আছে। তো এবার আমি শুরু করছি রেঞ্জ সম্পর্কিত দু একটা কথা বলে আমি পরে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিতে প্রবেশ করব। তো দেখি আমরা আপাতত এইগুলোকে আমাদের প্রত্যেকবার লাগবে, সেজন্য এগুলোকে আমি একটু লিখে রাখি, ঠিক আছে? তো আমি কোনো একটা সাইডে এটাকে লিখে রাখি, এটা মুছে দিচ্ছি। তো আমি এই তিনটে টার্মকে একটু লিখে রাখবো, কারণ আমার সব সময়ের জন্য এটা দরকার হবে। 1 নম্বর পয়েন্ট, এইচ ম্যাক্সিমাম সেটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, টাইম অফ ফ্লাইট টি, টিটা হবে তোমার 2u সাইন থিটা বাই জি। আর 3 নম্বর হবে রেঞ্জ হবে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি, ঠিক আছে? তাহলে শুরু করি। প্রথমে রেঞ্জকে নিয়ে দু একটা কথা বলি। দেখো, রেঞ্জ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কোন জায়গায় গিয়ে সে গ্রাউন্ডকে গিয়ে হিট করছে, অর্থাৎ কতটা দূরে সে যাচ্ছে। তাহলে রেঞ্জ আর ইকুয়াল টু পেলাম আমরা ইউ স্কোয়ার
টু সাইন থিটা কস থিটা বাই জি, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি ইউ স্কোয়ার টু সাইন থিটা কস থিটা মানে কি সাইন অফ টু থিটা বাই জি। এখন এই রেঞ্জটা ম্যাক্সিমাম কখন হবে, অর্থাৎ সর্বাধিক কখন সম্ভব? ধরো তুমি কতগুলো বস্তুকে তুমি একই বেগে ছুড়লে, ধরো ইউ বেগে তুমি প্রত্যেককে বস্তুকে তুমি ছুড়লে, তাহলে তাদের মধ্যে কোন বস্তুটা সবচেয়ে দূরে গিয়ে গ্রাউন্ডকে হিট করবে বা দূরে গিয়ে পড়বে, সেটাই হবে তার আর ম্যাক্সিমাম ভ্যালু। তো দেখো আর কার উপর নির্ভর করছে, ইউ জি আর থিটার ওপর, সাইন থিটার ওপর নির্ভর করছে। তো তুমি যখন প্রত্যেকটা বস্তুকে ইউ বেগে ছুঁড়েছো, তাহলে ইউ পরিবর্তন করার তোমার কিছু হাতে নেই। তুমি জানো যে জিও হচ্ছে কনস্ট্যান্ট আর্থের জন্য, তাহলে এই সাইন অফ টু থিটার ভ্যালুটা যদি ম্যাক্সিমাম করতে পারি, তাহলে আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তাহলে আর ম্যাক্সিমাম হবে তখন যে যখন সাইন অফ টু থিটা ম্যাক্সিমাম ভ্যালু হবে, তার মানে সাইন টু থিটা ম্যাক্সিমাম ভ্যালু কত 1 মানে হচ্ছে সাইন অফ 90 ডিগ্রি। তাহলে টু থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। অর্থাৎ কতগুলো বস্তুকে তুমি যদি একই বেগে ইউ বেগেই তুমি ছোড়ো, তাহলে যে বস্তুটাকে তুমি 45 ডিগ্রি কোণে ছুড়বে সেটা সবচেয়ে দূরে গিয়ে গ্রাউন্ডকে হিট করবে। ঠিক আছে, এটা এই ম্যাক্সিমাম রেঞ্জটা বের করা আর একটা ফর্মুলা আমি বলে দেব, যে এইভাবে তোমরা বের করবে। এটা কলনবিদ্যার মধ্যে পড়ে, ডেরিভেটিভ তোমাদেরকে জানতে হবে। যে ডেরিভেটিভ যদি কারোর আইডিয়া থাকে তাহলে এটা আরও ভালোভাবে বুঝতে পারবে, না হলে পরে হয়তো ডেরিভেটিভের ওপর কোনো একটা ভিডিও আমি করে দেব, সেখানে ডেরিভেটিভ নিয়ে কিছু আমি কথা বলে দেবো, কারণ ডেরিভেটিভটা তোমাদেরকে লাগবে। আর ডেরিভেটিভ নিয়ে কথা বলতে গেলে হয়তো এখানেও আমার কিছু সময় চলে যাবে, সুতরাং এই নিয়ে ভিডিও বড় করব না, ডেরিভেটিভ নিয়ে পরে আলোচনা করে দেবো। তো আপাতত যারা জানো তাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে যে আর ম্যাক্সিমাম হওয়ার শর্ত হচ্ছে যে dr বাই ডি থিটা, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে, dr বাই ডি থিটা ইকুয়াল টু 0 হবে। তো আমি তাহলে ডেরিভেটিভটা করি, ডিডি থিটা অফ আর মানে কত ইউ স্কোয়ার সাইন অফ টু থিটা বাই জি ইকুয়াল টু 0। তো এখানে ইউ আর জি কনস্ট্যান্ট, থিটার উপর ডিপেন্ড করে না, তাহলে এরা বাইরে বেরিয়ে এলো, ইউ স্কোয়ার বাই জি বাইরে বেরিয়ে এলো। সাইন টু থিটা ডেরিভেটিভ হয় কস অফ টু থিটা, আর টু থিটা আবার ডেরিভেটিভ করতে হয়, সেটা হয় 2, এটা ইকুয়াল টু কত 0। তাহলে এগুলো তো নট ইকুয়াল টু 0, 2 ইউ স্কোয়ার বাই জি নট ইকুয়াল টু 0, তাহলে কস অফ টু থিটা ইকুয়াল টু 0, কস টু থিটা ইকুয়াল টু 0, কস 0 মানে হচ্ছে কস অফ 90 ডিগ্রি, অর্থাৎ টু থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তোমরা এভাবেও করতে পারো, এটা অসুবিধা হলে আমি পরে বলে দেবো। ঠিক আছে, তার মানে আমি দেখতে পেলাম যে যখন কোনো একটা বস্তুকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়, তাহলে সেটা সর্বাধিক দূরত্বে গিয়ে পড়ে। নীরজ কুমার মনে হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়তো ভালোভাবে ছুঁড়েছিল, সেই জন্য হয়তো ও ম্যাক্সিমাম দূরত্বে গিয়ে পড়েছিল। তার আর ম্যাক্সিমামটা হচ্ছে ইউ স্কোয়ার টু সাইন থিটা কস থিটা বাই জি। আর একটা এখান থেকে বলা হয় যে যদি তোমাকে বলা হয় যে থিটা কোণে কোনো একটা বস্তুকে ছুড়লেও ইউ বেগে ধরো কোনো একটা বস্তুকে তুমি থিটা কোণে ছুটছো, একবার থিটা কোণে ছুটছো, আর একবার 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছুটছো। অর্থাৎ একবার তুমি ধরো কোনো একটা বস্তুকে সাপোজ থিটায় ভ্যালু 30 ডিগ্রি নাও, তাহলে 30 ডিগ্রিতে, আর একবার 90 মাইনাস 30 মানে 60 ডিগ্রিতে ছুটছো। দুটো ক্ষেত্রে কিন্তু
আর এর মানটা একই হবে। দেখি আমরা হচ্ছে কি না। ধরো তুমি থিটা কোণে প্রথমে ছুঁড়েছো, তাহলে সে তার আর কত হয়, আমরা ফর্মুলা জানি ইউ স্কোয়ার সাইন অফ 2 থিটা বাই জি। এখন থিটায় জায়গায় তুমি 90 মাইনাস থিটা বসাও, দেখো কি পাচ্ছ। 90 মাইনাস থিটা যদি তুমি বসাও তাহলে তুমি পাবে ইউ স্কোয়ার সাইন অফ 290 মাইনাস থিটা বাই জি ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন অফ 180 মাইনাস 2 থিটা বাই জি ইকুয়াল টু ইউ স্কোয়ার। আচ্ছা, সাইন 180 মাইনাস 2 থিটা মানে তোমরা জানো, ত্রিকোণমিতিতে জানো যে এটা সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, সেখানে সাইন পজিটিভ হয়, তাহলে এটা কত হবে সাইন অফ 2 থিটা বাই জি। অর্থাৎ আর 90 মাইনাস থিটা কোণে ছুড়লেও ইউ স্কোয়ার সাইন অফ 2 থিটা বাই জি, আর তুমি যদি সেটাকে থিটা কোণে ছোড়ো তাহলেও তুমি পাবে ইউ স্কোয়ার সাইন অফ 2 থিটা বাই জি। ঠিক আছে, বেশ, তাহলে রেঞ্জ সম্বন্ধে আমরা এটা জানলাম। এর ওপর আরও নিউমেরিক্যাল প্রবলেম তো আমরা এরপরে করবই। ঠিক আছে, তো এটা তোমরা নোট করে নাও। যেখানে স্পিড হয়ে যাবে মনে হবে সেখানে তোমরা একটু ভিডিওটাকে পজ করে নোট করে নেবে, কারণ এগুলো নোট করে রাখলে তোমাদের পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হবে। বেশ, তো এরপর আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শুরু করছি, সেটা হচ্ছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি অর্থাৎ সঞ্চার পথের সমীকরণ। আমরা গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশনে যে পথটার কথা বললাম, অর্থাৎ এই যে পথটা, সেই পথটাকে আমি বারবার বলে আসছি যে সেটা হচ্ছে অধিবৃত্তাকার পথ, প্যারাবোলিক পাথ। তো সেটা প্যারাবোলিক পাথ বললাম কেন? নিশ্চয়ই তার এমন একটা ইকুয়েশন আমরা পাবো যেটা প্যারাবোলার ইকুয়েশনের সঙ্গে মানে যার সাদৃশ্য আছে। তো দেখি আমরা সেই ইকুয়েশনটাকে বের করার চেষ্টা করি। ধরো কোনো একটা বস্তুকে তুমি ইউ বেগে ছুঁড়েছ থিটা কোণে, এবং তার পথটা হচ্ছে সে এই ধরনের একটা পথ অতিক্রম করেছে। ঠিক আছে, এখন আমি ধরে নিচ্ছি যে এখান থেকে যখন বস্তুটাকে ইউ বেগে ছুঁড়েছি, তো আমি ধরে নিচ্ছি যে কোনো একটা সময় পর বস্তুটা এখানে পৌঁছেছে। যেহেতু এটা 2D মোশন, তাহলে তার সঙ্গে সঙ্গে তার এক্স অ্যাক্সিসও চেঞ্জ হবে, ওয়াই অ্যাক্সিসও চেঞ্জ হবে। অর্থাৎ এই জায়গায় পৌঁছাতে গেলে আমাকে এক্স বরাবরও যেতে হবে, ওয়াই বরাবরও যেতে হবে। তাহলে এখান থেকে এটুকু ডিস্টেন্সটাকে আমি এক্স ধরলাম, আর এখান থেকে এটুকু ডিস্টেন্সটাকে আমি ওয়াই ধরলাম। তাহলে এর স্থানাঙ্ক হবে কত? এক্স কমা ওয়াই। ঠিক আছে, আমি বারবার বলেছি যে এগুলোকে, এই ধরনের মোশনগুলোকে তোমরা দুটো কোঅর্ডিনেট বরাবর তোমরা ভেবে নেবে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভেবে নেবে, একটা ওয়াই অক্ষ বরাবর ভেবে নেবে। তাহলে এই দিক বরাবর আমরা এটাকে এক্স অ্যাক্সিস বললাম, ধরছি, আর এই দিক বরাবর সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরি। তো প্রথমে আমি এক্স অক্ষ বরাবর মোশনটাকে কনসিডার করি, এক্স অ্যাক্সিস বরাবর। দেখো এক্স অ্যাক্সিস বরাবর প্রাথমিক বেগ কত? ইউ বেগে ছুঁড়েছ থিটা কোণে, তাহলে তার প্রাথমিক বেগ এই দিক বরাবর যে বেগটা পায় সেটাকে আমরা জানি, সেটাকে কি নাম বলি? সেটা হচ্ছে ইউ কস থিটা। এই দিক বরাবর যে বেগ সেটাকে আমরা বলি ইউ কস থিটা। তাহলে প্রাথমিক বেগ এক্স অক্ষ বরাবর সেটাকে আমি ইউ এক্স বললাম, ইউ এক্স হচ্ছে ইউ কস থিটা। ত্বরণ কত? এক্স অক্ষ বরাবর যেহেতু বেগটা কনস্ট্যান্ট থাকে, তাই এক্স অক্ষ বরাবর কোনো পজিশনে এক্স অক্ষ বরাবর কিন্তু তার কোনো ত্বরণ থাকে না। তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ থাকে না, তার মানে এ এক্স ইকুয়াল টু কত? 0। আমি ধরে নিচ্ছি এখান থেকে এখানে পৌঁছাতে তার সময় লেগেছে টি, তাহলে সেই টাইমটাকে আমি ধরে নিলাম টি।
এখান থেকে এখানে এক্স অক্ষ বরাবর এখানে পৌঁছানোর অর্থ হচ্ছে প্রজেকশনটা এইভাবে হচ্ছে, কিন্তু এখানে পৌঁছানোর অর্থ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সে কতটা গেছে, এতটা গেছে। তাহলে এক্স অক্ষ বরাবর তার সরণ কত, সরণটা হচ্ছে এক্স, এখান থেকে এটুকু, ঠিক আছে। তাহলে আমরা এবার ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলাটাকে আমরা কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এখন এক্স অ্যাক্সিস বরাবর বলে এটাকে আমরা বলবো এস এক্স ইউ এক্স, টিটাকে আমরা রেখে দেব প্লাস হাফ অফ এ এক্স ইন্টু টি স্কোয়ার। এস এক্সের ভ্যালু কত, এক্স, ইউ এক্সের ভ্যালু কত, ইউ কস থিটা ইন্টু টি। এ এক্স দেখো জিরো, তার মানে এটা আমার করারই আর দরকার নেই, এটা জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পেলাম। ইকুয়েশনটা কি পেলাম না, এক্স ইকুয়াল টু ইউ কস থিটা টি, এটাকে 1 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। এখন আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর একটু দেখব ওয়াই অ্যাক্সিস বরাবর কি হচ্ছে। তো দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর প্রাথমিক বেগ কত, ইউ ওয়াই যদি তুমি বলো তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন থিটা, ইউ ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা। ত্বরণ এ ওয়াই ইকুয়াল টু কত, মাইনাস অফ জি, কারণ ওয়াই অক্ষ বরাবর সবসময় ত্বরণ নিচের দিকে কাজ করে, মাইনাস জি। সময় কত, সময়টা হচ্ছে টি, কারণ এখানে পৌঁছানোর অর্থ হচ্ছে এদিক বরাবরও টি সময় পৌঁছেছে। তুমি যদি এক্স অক্ষ ভাবাও তাহলে এক্স অক্ষ বরাবরও টি সময়, ঠিক আছে। আচ্ছা, আর এস ওয়াই কত, এস ওয়াই অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর সরণ কত, এই পজিশনের জন্য ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে ওয়াই, তাহলে এখানে আমি ওয়াই লিখলাম। তাহলে আমি ফর্মুলা ব্যবহার করব, ফর্মুলা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তার মানে এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ অফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। এস ওয়াই কত, ওয়াই, ইউ ওয়াই কত, ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ অফ এ ওয়াইয়ের ভ্যালু কত, মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। এখন এখান থেকে দেখো আমি আর একটা ইকুয়েশান আগে পেয়েছিলাম, সেটাকে মুছে দিয়েছি। এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ কস থিটা ইন্টু টি, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন নাম দিয়েছিলাম। এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক আনতে গেলে টিটাকে যদি অপনয়ন করি, টিটাকে এলিমিনেট করে দিলেই কিন্তু সম্পর্ক এদের মধ্যে চলে আসবে। তাহলে 1 নাম্বার ইকুয়েশন থেকে টি এর ভ্যালুটাকে বার করে এই ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে এখান থেকে টি কত হবে, টি ইকুয়াল টু হবে এক্স বাই ইউ কস থিটা। টি এর ভ্যালুকে এখানে বসিয়ে দিই, তাহলে এখানে কি হবে, ইউ সাইন থিটা ইন্টু এক্স বাই ইউ কস থিটা প্লাস মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। অর্থাৎ এটা যেটা আসবে সেটা হচ্ছে ইউ ক্যান্সেল আউট, তাহলে এক্স ট্যান থিটা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন যেটা এলো ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটা রিলেশন। এর মাধ্যমে আমি প্রত্যেকটা জিনিসকে বের করতে পারি, এইচ ম্যাক্সিমাম বার করতে পারি, টিকে বের করতে পারি, আর ম্যাক্সিমামকে বার করতে পারি। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকে প্রজেক্টাইল মোশন বললাম কেন, মানে প্যারাবোলিক মোশন কেন বললাম।
তো দেখো এই ইকুয়েশনটার সাথে যেটা প্যারাবোলার যে ইকুয়েশন হয়, প্যারাবোলার ইকুয়েশন হয় y = ax + bx স্কোয়ার। এখানে দেখো একটা সম্পর্ক এদের মধ্যে রয়েছে, y = ax + bx স্কোয়ার, মানে এটা দেখতে এরকম টাইপের ইকুয়েশন এলো, যেখানে a এর ভ্যালু কত, a এর ভ্যালু হচ্ছে tan থিটা আর b এর ভ্যালু হচ্ছে -½ g/u² cos² থিটা। ঠিক আছে, এটা আমরা জানি যে সেজন্য এই সমীকরণটাকে আমরা বলি, এই যে পথের এই যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথটাকে আমরা বলি প্যারাবোলিক পথ বা অধিবৃত্তাকার পথ। ঠিক আছে, তো আমি বলেছি তোমাদেরকে যে তোমরা এই একটা ইকুয়েশন মনে রাখবে, এই একটা ইকুয়েশন থেকে বাকি সকল ইকুয়েশনগুলোকে আমি ড্রাইভ করতে পারবো। তাহলে সেই ট্রিক্সটা একটু আমরা দেখে নিই যে কিভাবে আমরা বের করছি। তো দেখো প্রথমেই আমরা ধরো বের করতে চাইছি রেঞ্জ। ছবিটা জাস্ট একটু এঁকে নিই, ছবিটা আঁকলে তোমাদের সুবিধা হবে। ইউ থিটা অ্যাঙ্গেল, প্রজেক্টাইল মোশনটা হচ্ছে এটা, এটাকে আমরা আর বলি, আর এটাকে আমরা বলি এইচ ম্যাক্সিমাম। তো প্রথমেই ধরো আমি রেঞ্জ আর বের করতে চাইছি। তুমি কোনো ফর্মুলা জানো না, শুধু এই ফর্মুলাটা ধরো জানো, শুধু এই ফর্মুলাটা জানো, তুমি বাকিগুলোকে এখানে বের করে নিতে পারবে। y = আমরা জানি কি, এই একটা ফর্মুলা জানি আমি, x tan থিটা -½ g(x²/u² cos² থিটা। তো এখানে দেখো যদি তোমাকে রেঞ্জ বের করতে দেয়, তাহলে রেঞ্জ বের করা মানে এইখান থেকে এখানে যাওয়া। তাহলে এখানে y এর ভ্যালু কত, এখানেও y এর ভ্যালু 0, 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 কারণ এটা x অ্যাক্সিসের ওপর আছে। তাহলে y এর ভ্যালু এখানে প্রথমে আমরা কি বসাবো, 0 বসালাম। x এর ভ্যালু কত, x অক্ষ বরাবর ভ্যালুটা হচ্ছে কত, এখান থেকে এখানে মানে r, ক্যাপিটাল R। আচ্ছা ট্যান থিটাটাকে একটু ভেঙে নাও, সাইন থিটা বাই কস থিটা করে নাও, সাইন থিটা বাই কস থিটা -½ g। x² জায়গায় আমি আবার বসাবো r² cos² থিটা। তো এখান থেকে তুমি r/cos থিটাকে কমন নিয়ে নাও, r/cos থিটাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কি এখানে সাইন থিটা -½ g/u² cos থিটা। তাহলে আইদার এটা 0, এটা 0 হলে আর 0 হবে, তাই না, এটা 0 হলে আর 0 হবে। আর 0 মানে কি, একবার এই পজিশনে আর 0, এই পজিশনটাতে আর 0, আর এই পজিশনটাতে আমি জাস্ট ভ্যালুটাকে বের করে নিচ্ছি। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, সাইন থিটা -½ gr/u² cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে তুমি আর এর ভ্যালুকে যদি বের করো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হবে, ½ gr/u² cos থিটা। তাহলে আর ইকুয়াল টু পাবে তুমি u² 2 সাইন থিটা cos থিটা বাই g। দেখো এটা কিন্তু আর ম্যাক্সিমাম। তাহলে আমরা এই ইকুয়েশনটা থেকেই আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। ঠিক আছে, আর রেঞ্জ এভাবে বের করলাম। এভাবে আমরা টাইম অফ ফ্লাইটকেও বের করতে পারি। তো দেখি টাইম অফ ফ্লাইটটাকে কী করে বের করা যায়। আমরা এই ফর্মুলাটা জানি, বেশ, তাহলে এটা নোট করে নাও। টাইম অফ ফ্লাইট বলতে আমরা কি বুঝি, এখান থেকে এখানে পৌঁছাতে তার যে সময় লাগবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে টাইমটাকে আমরা কি করে বের করব না, টাইম ইকুয়াল টু রেঞ্জ
বাই ভেলোসিটি। ভেলোসিটি মানে এই দিকের বেগটা কত, ইউ কস থিটা। এটা কিভাবে পেলাম? দেখো আমরা জানি যদি কোনো একটা বস্তু সমবেগে থাকে তাহলে টি সময়ে সে কতটা পথ যায়, ভি বেগে যদি টি সময়ে সে কতটা পথ যায়, এস ইকুয়াল টু ভি ইন্টু টি। এই ক্ষেত্রে এই ফর্মুলাটাকে ইউজ করছি। এস মানে কি, দূরত্বটা এখান থেকে এখানে, কারণ টাইম অফ ফ্লাইট মানে এখানে পৌঁছে গেছে, টাইম অফ ফ্লাইট সময় পর, টি ক্যাপিটাল টি টাইম পর কণাটা এখান থেকে এখানে পৌঁছেছে। তাহলে এস কত, এসের ভ্যালু হচ্ছে তোমার আর, ভি এর ভ্যালু কত? দেখো এক্স অক্ষ বরাবর সব জায়গায় বেগটা কনস্ট্যান্ট, সেই জন্য আমরা এখানে কি লিখতে পারি, ইউ কস থিটা। কারণ আমি বারবার এই কথাটা বলছি, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, তার মানে বেগ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সেই বেগটা ইউ কস থিটা। তার মানে এটা হচ্ছে ভি এর জায়গায় আমি কি লিখতে পারি, ইউ কস থিটা, আর টি এর জায়গায় কি লিখতে পারি, ক্যাপিটাল টি, কারণ সময়টা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু কি, আর বাই ইউ কস থিটা। তো এবার ভ্যালুগুলোকে বসিয়ে দিই। আর কত, আর আমরা জানি, সরি এটা আর ম্যাক্সিমাম লিখেছিলাম, আর ম্যাক্সিমাম না, সরি। আর কত, আর হচ্ছে ইউ স্কোয়ার টু সাইন থিটা কস থিটা বাই জি ইন্টু ইউ কস থিটা। একটা ইউ ক্যান্সেল, কস থিটা ক্যান্সেল, টু ইউ সাইন থিটা বাই জি। দেখো টাইম অফ ফ্লাইট চলে এলো, ঠিক আছে। আর পড়ে আছে কে, ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটটা বের করা একটু বড় হবে, কিন্তু বের করা যাবে এর সাহায্যেও। তো একটু বের করার চেষ্টা করি। তাহলে আমরা একটা ফর্মুলা থেকে সমস্ত কিছু পেয়ে যাব। সুতরাং আমাদের অত কখনো যদি কোনো কারণে আমরা ভুলেও যাই, মনে না থাকে, আমরা এখান থেকেও সেটা বের করে নিতে পারি। তাছাড়া কিছু নিউমেরিক্যালও এর সাহায্যে খুব সহজেই সলভ হতে পারে। তো দেখো ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে এই পজিশন, মানে কখন না, এখান থেকে এই ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত, অবভিয়াসলি আর বাই টু, ঠিক আছে। এই ডিস্টেন্সটা এইচ ম্যাক্সিমাম, তাহলে ওয়াই ডিস্টেন্স কত, এইচ ম্যাক্সিমাম, তাহলে ওয়াই ডিস্টেন্সটা হচ্ছে এইচ ম্যাক্সিমাম সমান কি, এক্স ডিস্টেন্স কত, এক্স ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই ম্যাক্সিমাম কখন হয়েছে, আর বাই টুতে হয়েছে। তাহলে এখানে আমরা বসাবো আর বাই টু। ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা মাইনাস হাফ অফ জি, আর এর যা এক্সের জায়গায় বসাবো আর বাই টু, তার মানে এটা হয়ে যাবে আর স্কোয়ার বাই ফোর। তাহলে হাফ জি বসালাম, আর স্কোয়ার বাই ফোর, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার আর এর ভ্যালুটা বসাতে হবে, আগেই বললাম এটা বড় হবে, এটা আর এর ভ্যালু বসাই, ইউ স্কোয়ার টু সাইন থিটা কস থিটা বাই জি ইন্টু টু আছে এখানে, টু কস থিটা, ঠিক আছে। আর এর ভ্যালুটা হচ্ছে ইউ স্কোয়ার টু সাইন থিটা কস থিটা বাই জি ইন্টু টু কস থিটা, সাইন থিটা একটা আছে এখানে, ইন্টু সাইন থিটা মাইনাস হাফ অফ জি, আর স্কোয়ার মানে হচ্ছে ইউ টু দি পাওয়ার ফোর ইন্টু ফোর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার। তাহলে এখানে হাফ অফ জি আর স্কোয়ারের ভ্যালু বসানো হলো, নিচে আছে ফোর ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার দেখে নেবে ইকুয়েশনটা কোথাও ভুল করছে কিনা। টু টু কেটে গেল, কস কস চলে গেল, তাহলে এখানে পড়ে আছে ইউ স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা বাই জি মাইনাস 4 ক্যান্সেল, একটা জি ক্যান্সেল, ইউ স্কোয়ার ক্যান্সেল, তাহলে উপরে পড়ে থাকছে এখানে ইউ স্কোয়ার, আচ্ছা কস স্কোয়ার ক্যান্সেল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2, একটা জি কেটেছে মানে জি পড়ে আছে, তাহলে এটা লসাগু করব 2g মানে 2 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা আসবে কত? এটা আসবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। দেখো এইচ ম্যাক্সিমাম। তাহলে আমরা শুধুমাত্র একটা ইকুয়েশন থেকেই আমরা দেখতে পেলাম যে সেখান থেকে আমরা এইচ ম্যাক্সিমাম থেকে আরম্ভ করে টাইম অফ ফ্লাইট আসছে এবং রেঞ্জও চলে আসছে। ঠিক আছে, বেশ। তো ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি থেকে আমরা এগুলোকে আমরা তো একটু দেখলাম। তাছাড়া একে আমরা আর একটা একটু শর্ট ফর্মে আনার চেষ্টা করব। শর্ট ফর্মে মানে একটা অন্য ধরনের ফর্মে এটাকে আনার চেষ্টা করব, যেই ফর্মগুলোকে আমি খুব সহজে যে কোনো নিউমেরিক্যালের ক্ষেত্রে খুব সহজে ব্যবহার করতে পারবো। আমরা একটা নিউমেরিক্যালও এর সাহায্যে করেও নেব, যে দেখব যে এটাকে তার অ্যাপ্লিকেশানটা কী, মানে এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে একটু অন্য ফর্মে একটু আনবো। ঠিক আছে, তো আমরা দেখি কিভাবে আনতে পারছি। সেটাকে আনবো আমরা এই ফর্মটাতে, যে এক্স ট্যান থিটা ইন্টু 1 মাইনাস এক্স বাই ক্যাপিটাল আর, এটাকে এই ফর্মে আনার চেষ্টা করব। তো দেখি, শুরু করি। দেখো y ইকুয়াল টু কি, এক্স ট্যান থিটা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন উপর নিচে আমি সাইন থিটা বাই সাইন থিটা দিয়ে গুণ করে দিলাম, সরি সাইন বাই সাইন করতেই পারি, কোনো অসুবিধা নেই, সাইন বাই সাইন ক্যান্সেল হয়ে যেত। আচ্ছা, এরপর কি করলাম, এক্স ট্যান থিটা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। আচ্ছা, এখান থেকে একটা আমরা ট্রিক্স করছি, দেখো সাইন থিটা বাই এখান থেকে একটা কসকে নেব, তাহলে সাইন বাই কস, এখানে সাইন থিটা আছে, কস স্কোয়ার থেকে একটা কস নেব, তাহলে সাইন বাই কস মানে কি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা লিখে ফেললাম। আর কে পড়ে আছে এখানে, তাহলে একটা কস পড়ে আছে, কারণ একটা কস ট্যান তৈরি করার জন্য লেগেছে, তাহলে একটা কস পড়ে আছে, কস থিটা পড়ে আছে, আর সাইন থিটা তো পড়েই ছিল এখানে। আচ্ছা, এবার দেখো এই দুটো থেকে এক্স ট্যান থিটা কমন যাবে, তাহলে এক্স ট্যান থিটা কমন। এবার কি হচ্ছে, এক্স ট্যান থিটা কমন গেলে তাহলে 1, এখানে 1 মাইনাস জি এক্স বাই 2 ইউ স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, এর পরের লাইনে কি করব না, এক্স ট্যান থিটা 1 মাইনাস এক্স বাই জিটাকে এর নিচে নিয়ে চলে আসব, তাহলে এটা হবে 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। তাহলে আমরা দেখো আমাদের ইকুয়েশনে পৌঁছে গেছি, y ইকুয়াল টু এক্স ট্যান থিটা 1 মাইনাস এক্স। আচ্ছা, এইটাকে কি বলা হয়, এটাকে আর বলা হয়, তাহলে এক্স বাই আর, এক্স বাই আর। ঠিক আছে, তাহলে আমরা এই ইকুয়েশনে পৌঁছে গেছি, y ইকুয়াল টু এক্স ট্যান থিটা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর।
এখন এর সাহায্যে আমরা খুব সহজে প্রবলেমগুলোকে সলভ করতে পারি। যেমন ধরো একটা আমি প্রবলেম দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এই প্রবলেমটা পরীক্ষায় আসতে পারে। যে ধরো কোনো একটা বস্তুকে তুমি ইউ বেগে ছুঁড়েছ থিটা কোণে, সে প্রজেক্টাইল এভাবে কমপ্লিট করছে। সাপোজ কণাটা, ধরো কোনো একটা কণা এই জায়গায় আছে, তো তার স্থানাঙ্ক x, y। এখানে এটার সাথে তুমি এই পয়েন্টটাকে তুমি যোগ করো এবং এখানে যে অ্যাঙ্গেল উৎপন্ন হলো সেটাকে আমি ধরে নিচ্ছি আলফা, আর এখান থেকে এটাকে তুমি যোগ করো, এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হলো সেটাকে তুমি বিটা ধরো। প্রবলেমটা এরকম দেওয়া আছে যে ইউ বেগে থিটা কোণে ছুঁড়েছি কোনো একটা পয়েন্টে যার স্থানাঙ্ক হচ্ছে xy। তো এটার সাথে যখন আমি এই পয়েন্টটাকে যোগ করেছি তখন সেখানে যে অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আলফা, আর এটার সাথে যখন আমি এটাকে যোগ করেছি তখন হচ্ছে বিটা। আমাকে প্রমাণ করতে হবে যে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু ট্যান থিটা। প্রথমেই এবার প্রবলেমটা সলভ করছি। দেখো প্রথমেই এখান থেকে এখানে পৌঁছেছে, কণাটা এইভাবে পৌঁছেছে, তাহলে এর স্থানাঙ্ক বললাম x, y, তার মানে এখান বরাবর হচ্ছে x আর এখান থেকে এখান বরাবর হচ্ছে y। তাহলে ভার্টিক্যাল হাইটটা হচ্ছে y আর হরাইজন্টালটা হচ্ছে, ডিস্টেন্সটা হচ্ছে x। তো দেখো যে আমরা এই ফর্মটাকে ইউজ করব যে y ইকুয়াল টু x ট্যান থিটা ইন্টু 1 মাইনাস x বাই আর। তাহলে y বাই এক্স ইকুয়াল টু কি ট্যান থিটা ইন্টু 1 মাইনাস x বাই আর। তাহলে y বাই এক্স ইকুয়াল টু ট্যান থিটা আর লসাগু আর মাইনাস এক্স। অতএব ট্যান থিটা ইকুয়াল টু কী হবে, ট্যান থিটা ইকুয়াল টু হবে আর ওয়াই বাই ট্যান থিটা ইকুয়াল টু আর ওয়াই বাই এটা নামবে এখানে, তাহলে এক্স ইন্টু আর মাইনাস এক্স। এটা আমরা রাইট হ্যান্ড সাইড পেলাম ধরো আর এইচএসে ট্যান থিটা ইকুয়াল টু এটা। এবার লেফট হ্যান্ড সাইডটা একটু দেখি। যদি এল এইচএস ইকুয়াল টু আর এইচএস প্রমাণ করতে পারি তাহলে আমার প্রমাণটা হয়ে যাবে। দেখো ট্যান আলফা ইকুয়াল টু কি, ট্যান আলফা ইকুয়াল টু হচ্ছে এই অ্যাঙ্গেলটা থেকে ট্যান আলফা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে ওয়াই বাই এক্স। আর ট্যান বিটা কত, ট্যান বিটা ইকুয়াল টু এটা ওয়াই আর এটা কত, দেখো টোটালটা হচ্ছে ক্যাপিটাল আর রেঞ্জ, সেখান থেকে এক্স বাদ গেলে এটা পড়ে থাকছে কত আর মাইনাস এক্স। কারণ এখান থেকে এটুকু তো আমরা রেঞ্জ বলি, এই রেঞ্জ থেকে এই ডিস্টেন্সটা এক্স বাদ গেলে পড়ে আছে কত আর মাইনাস এক্স। তাহলে আর মাইনাস এক্স সরি ওয়াই বাই আর মাইনাস এক্স। অতএব ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই আর মাইনাস এক্স। তাহলে এখান থেকে লসাগু করো, তাহলে এক্স কমন গেল এক্স ইন্টু আর মাইনাস এক্স। তাহলে এখানে কি হচ্ছে যে ধরো এখান থেকে তুমি ওয়াইটাকে আগে বার করে নাও, তাহলে ওয়াই কমন থাকলে হবে যে আর মাইনাস এক্স
প্লাস এক্স, এক্স এক্স ক্যান্সেল আউট, তাহলে এটা হবে আর ওয়াই বাই এক্স ইন্টু আর মাইনাস এক্স। দেখো প্রুফ হয়ে গেছে, LHS ইকুয়াল টু RHS, অর্থাৎ আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা প্লাস ট্যান বিটা। ঠিক আছে, এখন একটা লাস্ট প্রবলেম করব, সেই প্রবলেমটা করে এই ভিডিওটা শেষ করব। ঠিক আছে, শেষ প্রবলেম এটা, প্রবলেমটা একটু লিখতে হবে তোমাদেরকে। প্রবলেমটা হচ্ছে যে আমরা আগেই বলেছিলাম যে এর সাহায্যে আমরা ভেলোসিটিটাকে আমরা যে কোনো পয়েন্টের ভেলোসিটি বের করতে পারি, প্রজেক্টাইলের যে কোনো পয়েন্টের ভেলোসিটি আমরা বের করতে পারি, ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট যাই বলো না কেন। অর্থাৎ তুমি ধরো এইভাবে যদি প্রজেক্টাইলের পথটা হয়, তাহলে তুমি এখানে পৌঁছেছে, তাহলে তুমি এখানকার তুমি ভেলোসিটি বের করতে পারো, এখানে যে ভেলোসিটিটা হবে, এইভাবে যে ভেলোসিটিটা হবে সেই ভেলোসিটিটাকে বের করতে পারো তুমি। তারপর এখান থেকে সে কতটা দূরত্বে রয়েছে, মানে তার পজিশন ভেক্টর তুমি বের করতে পারো, পার্টিকেলটা কোন পজিশনে রয়েছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলতে পারো তুমি, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকেও তুমি এর সাহায্যে বের করতে পারো। তো সেটা আমরা কিভাবে করব, দেখো বলা হচ্ছে যে আজকে বড়ই হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য এই প্রবলেমটা এখন করা যাবে না, প্রবলেমটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য এখন অনেকটা সময় লাগবে এটা বোঝাতে। তো এটা পরের দিন করব, পরের দিন আর একটা ভিডিও করলে এটা হয়ে যাবে। শুধু একটা জিনিস আমি একটু পড়িয়ে দিই, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্টিকেল, মানে যে প্রজেক্টাইল মোশন কমপ্লিট করছে অ্যাট ম্যাক্সিমাম হাইটে তার কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি। প্রথমেই কাইনেটিক এনার্জি কত হবে, হাফ অফ, আমরা কাইনেটিক এনার্জি ফর্মুলা জানি হাফ অফ এম ভি স্কোয়ার। আচ্ছা এখানে ভি কত বলো তো, দেখো ম্যাক্সিমাম হাইটের কথা তুমি ভাবো, ম্যাক্সিমাম হাইটে কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোনো কম্পোনেন্টই নেই, শুধুমাত্র এই কম্পোনেন্টটা থাকে, এইটা ইউ কস থিটা। তাহলে এখানে বেগের জায়গায় শুধুমাত্র বসবে কে, ইউ কস থিটা, তাহলে ইউ কস থিটা তার হোল স্কোয়ার, তার মানে এটা কত হলো হাফ অফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা কাইনেটিক এনার্জি। আচ্ছা পোটেনশিয়াল এনার্জি কত হবে, পোটেনশিয়াল এনার্জি মানে কি, পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে এখান থেকে এটুকু হাইটে তার যে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা হচ্ছে ইপি ইকুয়াল টু এম জি এইচ হয়, এম জি, আর এই হাইটটাকে আমরা কি বলি, এইচ ম্যাক্সিমাম বলে থাকি, অর্থাৎ এম জি ইন্টু এইচ ম্যাক্সিমাম। ঠিক আছে, সুতরাং এটা কত হবে এম জি ইন্টু এইচ ম্যাক্সিমামের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, জি ক্যান্সেল আউট, তাহলে এটা কত হলো হাফ অফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে টোটাল এনার্জি কত, টোটাল এনার্জি হচ্ছে ই ইকুয়াল টু ইকে প্লাস ইপি, ইকে কত হাফ অফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হাফ অফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে হাফ অফ এম ইউ স্কোয়ার কমন গেল, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সেটা কত 1, তার মানে এটা কত হলো হাফ অফ এম ইউ স্কোয়ার। আচ্ছা হাফ অফ এম ইউ স্কোয়ারটা কি, প্রাথমিকভাবে যখন আমি ইউ বেগে ছুঁড়েছিলাম তখন তার মোট শক্তি কত ছিল, পোটেনশিয়াল এনার্জি তো 0 ছিল, পুরোটাই কাইনেটিক এনার্জি, অর্থাৎ টোটাল এনার্জি ছিল কত হাফ অফ এম ইউ স্কোয়ার।
কারণ এখানে যখন ছুঁড়েছি কাইনেটিক এনার্জি কত, হাফ এম ইউ স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি 0, তাহলে টোটাল এনার্জি কত, টোটাল এনার্জি হচ্ছে কত, হাফ অফ এম ইউ স্কোয়ার। তার মানে এখানকার টোটাল এনার্জি হাফ এম ইউ স্কোয়ার, ম্যাক্সিমাম হাইট টু পোটেনশিয়াল এনার্জি কত হবে, হাফ এম ইউ স্কোয়ার। এখানে কত হবে, হাফ এম ইউ স্কোয়ার। মানে এটা হচ্ছে হুইচ ইজ ইকুয়াল টু দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল at initial পজিশন। ঠিক আছে, তারপর আমরা দেখতে পেলাম কাইনেটিক এনার্জিটা, টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমি যে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন ছাড়া যে আরও বিভিন্ন ধরনের প্রজেকশন হয়, অর্থাৎ কোনো টাওয়ারের উপর থেকে বা কোনো ছাদের উপর থেকে কোনো একটা বস্তুকে ফেললে, কিংবা ইনক্লাইন প্লেনের উপর, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের লাগবে ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টের জন্য, ভেলোসিটি বের করা আর ডিসপ্লেসমেন্ট বের করা, এটা কিন্তু অবশ্যই তোমরা পরের ভিডিওটা দেখবে। ঠিক আছে, বেশ ভালো থেকো, গুড নাইট।